বন্ধুরা নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে প্রভা চ্যানেলে স্বাগত। আশা করছি নতুন বছর তোমাদের খুব আনন্দে এবং খুব খুশিতে কাটুক। তো আজকে আমরা যে বইটি খুলে বসেছি সেটি হচ্ছে ক্লাস 7-এর ইংরেজি বইয়ের প্রথম অনুশীলনী অর্থাৎ রিভিশন লেসন। চলো জেনে নেওয়া যাক রিভিশন কথার অর্থ কী। রি মানে পুনরায়, ভিশন মানে দেখা। তো আমরা পুনরায় কি দেখতে চলেছি? আমরা পুনরায় ফিরে দেখতে চলেছি ষষ্ঠ শ্রেণী অর্থাৎ ক্লাস 6-এর ইংরেজি পাঠের বিভিন্ন অংশগুলো বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে। তো প্রথম অ্যাক্টিভিটিতে কি বলা হয়েছে? অ্যাক্টিভিটি 1-এ টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অপশনস। নিচে অনেকগুলো অপশন রয়েছে, এই অপশনগুলোর মধ্যে যেটি সঠিক সেটিতে আমরা কারেক্ট আনসারে টিক দেব। তো তোমাদের সুবিধার জন্য আমি রুল ব্যবহার করছি, কারণ কলম ব্যবহার করলে পৃষ্ঠাটা নোংরা হয়ে যাবে পার্মানেন্টলি। তো প্রথম সেন্টেন্সে বলা আছে আই অ্যাম ইজ নীলোফার। আমরা সকলে জানি যে প্রেজেন্ট টেন্সে বা বর্তমানকালে আয়ের সঙ্গে সবসময় অ্যাম বসে, তাই আমি অ্যামে টিক দিয়ে রেখেছি। পরের বাক্যটিতে চলে যাই। আই অ্যাম ইজ আ গার্ল। আমি হই একজন মেয়ে। তো আবার সেই আয়ের সঙ্গে আমরা অ্যামে টিক দেব। পরের বাক্যে চলে যাই। আই স্টাডি ইন ক্লাস 7। দেয়ার ইজ আর 40 স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস। তাহলে সেখানে কতজন স্টুডেন্ট রয়েছে? নাউন যদি প্লুরাল থাকে তাহলে সবসময় ভার্বও আমরা প্লুরাল নেব। আচ্ছা, নাউন দেখছি 40 জন ছাত্র রয়েছে। তো স্টুডেন্টস 40 স্টুডেন্টস এটা বহুবচনে রয়েছে, তাই আমরা জানি বর্তমানকালে প্রেজেন্ট টেন্সে বহুবচনে যে ভার্বটি আমরা ব্যবহার করি সেটি হয় আর ইজটা আমরা একবচনের ক্ষেত্রে ব্যবহার করি, সিঙ্গুলার। চলো পরের বাক্যে চলে যাই। সাম ইজ আর বয়েজ অ্যান্ড আদার্স অ্যাম আর গার্লস। সাম ইজ অর আর, এখানে নাউনটি লক্ষ্য করো, বয়েজ আছে মানে প্লুরালে আছে, তাহলে আমরা ইজ আর এর মধ্যে যেটি প্লুরাল ভার্ব সেটিকে নেব, তাহলে আর নিলাম। অ্যান্ড আদার্স অ্যাম আর গার্লস, দেখো এখানেও নাউনটি গার্লস রয়েছে মানে বহুবচন বা প্লুরালে রয়েছে, তাহলে অ্যাম ও আর এর মধ্যে প্লুরাল ভার্ব হচ্ছে আর, কারণ আমরা একটু আগেই শিখে এলাম প্রথম বাক্যে এবং দ্বিতীয় বাক্যে যে অ্যাম সবসময় প্রেজেন্ট টেন্সে আয়ের সঙ্গে বসে। পরের বাক্যটিতে চলে যায়। সীমা, শামীম অ্যান্ড রোহিণী অ্যাম আর মাই ফ্রেন্ডস। তাহলে এখানে দেখো নাউন কটা রয়েছে? সীমা একজন, শামীম একজন এবং রোহিণী 3 জন রয়েছে, তার মানে প্লুরাল বহুবচনে রয়েছে। তাহলে এখানে আমরা অ্যাম এবং আর এর মধ্যে বহুবচনে যে ভার্বটি আমরা প্রেজেন্ট টেন্সে ইউজ করি সেটা নিয়ে নিলাম, আর মাই ফ্রেন্ডস। তাহলে সীমা, শামীম অ্যান্ড রোহিণী আর মাই ফ্রেন্ডস। পরের বাক্যে যাই। রোহিণী ইজ আর দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস। রোহিণী এটি একটি নাউন মানে একজনকে বোঝাচ্ছে, মানে সিঙ্গুলারে রয়েছে, তাহলে ভার্বটিও আমরা সিঙ্গুলারে বেছে নেব। তাহলে ইজ আর এই দুটো ভার্বের মধ্যে ইজ হচ্ছে আমরা সিঙ্গুলার ভার্ব হিসেবে ব্যবহার করি এবং আর আমরা একটু আগে করে এলাম প্লুরাল ভার্ব হিসেবে ব্যবহার করি, তাই আমরা ইজ নিয়ে নিলাম রোহিণী নাউনের সাথে। রোহিণী ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস। পরের শেষ বাক্যে চলে যাই। শি ইজ আর ভেরি ফন্ড অফ মি। শি ইজ আর ভেরি ফন্ড অফ মি। তাহলে শি এখানে দেখো একটি সিঙ্গুলার নাউন, তো সিঙ্গুলার নাউনের সঙ্গে আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো। সিঙ্গুলার ভার্বটি কী রয়েছে এখানে? ইজ, ভেরি ফন্ড অফ মি। চলো এবার অ্যাক্টিভিটি 2-এ চলে যাই। জয়েন দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ অ্যান্ড অর বাট ওয়ান ইজ ডান ফর ইউ। এগুলো কি করব? প্রত্যেকটি সেন্টেন্স মানে বাক্য দেওয়া রয়েছে, এগুলো আমরা জয়েন করব বা অ্যাড করব। প্রথম বাক্যে দেখো, ইন ইন্ডিয়া সামার ইজ হট, ইন ইন্ডিয়া উইন্টার ইজ কোল্ড। অ্যান্ড বা বাট এই দুটো শব্দ দিয়ে কিন্তু আমাদের জয়েনিংটি করতে হবে। এগুলো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি খাতার মধ্যে করেছি, চলো খাতায় দেখে নেওয়া যাক। প্রথমে অ্যান্ড ও বাট দিয়ে জয়েন করার আগে আমাদেরকে অ্যান্ড ও বাটের ব্যবহার সম্বন্ধে জেনে নেওয়া উচিত, তাহলে আমাদের জয়েনিংগুলো করতে খুব সুবিধা হবে। প্রথমে চলো দেখো আমি লিখেছি অ্যান্ড সেম আইডিয়া মানে যোগ করে, বাট অপোজিট আইডিয়া ব্র্যাকেটে লেখা আছে বিপরীত। এই কথাটির অর্থ খুব সহজভাবে বুঝিয়ে দিই। অ্যান্ড তোমার দুটো ঘটনা বা দুটো একই ধরনের বিষয়কে যুক্ত করবে। কি দ্বারা যুক্ত করব? অ্যান্ড এই শব্দটির দ্বারা। কিন্তু বাট দুটো বিপরীত ধারণাকে, যারা অপোজিট, একে অপরের থেকে
আলাদা হবে, দুটো বাক্য যারা একে অপরের থেকে আলাদা হবে এমন দুটো বাক্যকে আমরা বাট দ্বারা, বাট এই শব্দটির দ্বারা যুক্ত করব। যেমন প্রথম এক্সাম্পলটা আমাদের করে দেওয়া আছে, একবার দেখে নিচ্ছি এটা। ইন ইন্ডিয়া সামার ইজ হট, ইন ইন্ডিয়া উইন্টার ইজ কোল্ড। তাহলে ইন ইন্ডিয়া সামার ইজ হট বাট উইন্টার ইজ কোল্ড। তাহলে এখানে দেখো বাট দিয়ে আমরা যুক্ত করেছি এই দুটো বাক্যকে, কারণ আমরা প্রথমেই বলেছি বাট দুটো বিপরীত ধারণা বা দুটো বিপরীত বাক্যকে সংযুক্ত করবে। এখানে সামার বলা হয়েছে হট মানে গরম, কিন্তু উইন্টার মানে শীতকাল হচ্ছে ঠান্ডা। তাহলে গরম ও ঠান্ডা দুটো বিপরীত শব্দ। আবার এখানে দেখো সামার গ্রীষ্মকালের বিপরীত শব্দ আমরা জানি, উইন্টার মানে শীতকাল। তাহলে এই দুটো বিপরীত বাক্যকে আমরা বাট দিয়ে সংযুক্ত করতে পারবো, অ্যান্ড দিয়ে কিন্তু নয়। পরের আমরা সেন্টেন্সটিতে চলে যাচ্ছি। এ মাউস ইজ আ স্মল অ্যানিম্যাল, একটা ইঁদুর খুব ছোট্ট প্রাণী। অ্যান এলিফ্যান্ট ইজ আ লার্জ অ্যানিম্যাল, কিন্তু একটা হাতি খুব বড় প্রাণী। এ মাউস ইজ এ স্মল অ্যানিম্যাল বাট অ্যান এলিফ্যান্ট ইজ আ লার্জ অ্যানিম্যাল। তাহলে এখানে আমরা বাট দিয়ে এই দুটো বাক্যকে জয়েন করেছি, মানে যুক্ত করেছি। বাট দিয়ে কেন করলাম দেখো, মাউসটা এখানে স্মল বলেছে, স্মলের বিপরীত হচ্ছে লার্জ। তাহলে দুটো এই বাক্যটি দ্বিতীয় বাক্যের বিপরীত আইডিয়া দিচ্ছে, ধারণা দিচ্ছে, সেই জন্য আমরা বাট দিয়ে যুক্ত করলাম। সি নাম্বার বাক্যটিতে চলে যাই। আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন্সিল। আই হ্যাভ এ পেন অ্যান্ড আই হ্যাভ এ পেন্সিল। তাহলে এটাকে আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করেছি, তোমরা দেখতে পাচ্ছ আই হ্যাভ এ পেন অ্যান্ড এ পেন্সিল। এখানে অ্যান্ড দিয়ে যুক্ত করার কারণ হলো দুটো সেম আইডিয়া, একই ধারণা এই বাক্যটির মধ্যে যুক্ত করা হয়েছে। তাই দুটো একই ধারণাকে যুক্ত করতে গেলে পেন ও পেন্সিল, সেটাকে আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করেছি। এবার ডি নাম্বারে চলো যাই এগিয়ে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। সূর্য পূর্ব দিকে ওঠে এবং সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। এই যে সূর্যকে নিয়ে যে এই ঘটনাটা, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। তাহলে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট, আমরা অ্যান্ড দিয়ে এই দুটো বাক্যকে যুক্ত করেছি, কারণ এরা একে অপরের বিপরীত ধারণা এখানে এই বাক্যগুলোতে তুলে ধরছে না। ঠিক আছে, এরা জাস্ট সূর্য নিয়ে দুটো পৃথক ঘটনা, যেটা কিনা চিরন্তন সত্য, সেই জন্য এই দুটো পৃথক ঘটনাটাকে আমরা অ্যান্ড দিয়ে সংযুক্ত করলাম। পরের বাক্যটি দেখো। মাই ফাদার ইজ টল, হি ইজ লিন। এখানে এই বাক্যে প্রথম বাক্যটিতে বলা হয়েছে আমার বাবা লম্বা, পরের বাক্যটিতে বলা হয়েছে আমার বাবা শীর্ণ বা রোগাও। তো মাই ফাদার ইজ টল অ্যান্ড লিন, আমি অ্যান্ড দিয়ে যুক্ত করেছি। কারণটা হলো আমার বাবা লম্বা এবং শীর্ণ বা রোগা। তাহলে লম্বা ব্যক্তি রোগা হতেই পারে, এটা আনএক্সপেক্টেড কিছু না। এখানে টল মানে লম্বা এবং লিন শীর্ণ, এই দুটি গুণকে অ্যান্ড দ্বারা বা দুটো কোয়ালিটিকে অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে। এখানে বিপরীতার্থক, অপোজিট বা কন্ট্রাস্ট কিছু বোঝানো হচ্ছে না, তাই আমরা অ্যান্ড দ্বারা যুক্ত করেছি। এবার এফ নাম্বার এক্সাম্পলটাতে চলে যাই। বিজ আর স্মল, ওয়াস্পস আর বিগ। বিজ মানে মৌমাছিরা হয় ছোট, কিন্তু ওয়াস্পস মানে বোলতারা হয় বড়। তাহলে আমরা এটা বাট দিয়ে যুক্ত করেছি, চলো পড়ে নিই। বিজ আর স্মল বাট ওয়াস্পস আর বিগ। এখানে দেখো স্মল এবং বিগ, ছোট ও বড়, এই দুটো অপোজিট ধারণা এই বাক্যে কিন্তু বলা হয়েছে, সেই জন্য আমরা বাট দিয়ে এটাকে যুক্ত করলাম। এবার চলো পরেরটাতে চলে যাই। দেখো পরের বাক্যটিতে বলা হয়েছে ইন আ ক্রিকেট ম্যাচ উই নিড আ ব্যাট, উই অলসো নিড এ বল। তাহলে একটা ক্রিকেট ম্যাচে দুটো জিনিসের প্রয়োজন, ব্যাট ও বল। তো আমরা এটাকে অ্যান্ড দিয়ে যুক্ত করেছি। ইন আ ক্রিকেট ম্যাচ উই নিড এ ব্যাট অ্যান্ড উই অলসো নিড এ বল। তাহলে ক্রিকেট ম্যাচের মধ্যে আমাদের একটি ব্যাটেরও প্রয়োজন ও একটি বলের প্রয়োজন। তাহলে এখানে বিপরীতার্থক বা অপোজিট কিছু বোঝানো হচ্ছে না, দুটো ধারণা যা কিনা ক্রিকেট ম্যাচের সঙ্গে যুক্ত হয়েছে, সেই দুটো ধারণাকে আমরা অ্যান্ড দ্বারা যুক্ত করলাম।
এবার চলো অ্যাক্টিভিটি 3তে বলা হয়েছে ইন ইচ সেট দেয়ার ইজ এ ওয়ার্ড দ্যাট ডাজ নট ফিট উইথ রেস্ট অফ দ্য ওয়ার্ডস ইন দ্য সেট আইডেন্টিফাই অ্যান্ড আন্ডারলাইন দ্য ওয়ার্ড ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে অনেকগুলো শব্দ দেওয়া আছে, তার মধ্যে একটি শব্দ এই সমস্ত যতগুলো শব্দ দেওয়া আছে তাদের মধ্যে আনফিট মানে ফিট করবে না, মানে পৃথক আলাদা, সেটিকে আমরা চিহ্নিত করব। টিচার, স্টুডেন্ট, চক, টল, ডাস্টার। শিক্ষক, ছাত্র, চক, ডাস্টার, টল। তাহলে এখানে দেখছো শিক্ষা সম্বন্ধীয় যাবতীয় উপকরণ, এমনকি শিক্ষক এখানে এই শব্দগুলোর সঙ্গে সংযুক্ত, কিন্তু টল মানে লম্বা এই কথাটি কিন্তু এই শিক্ষা সম্বন্ধীয় যাবতীয় জিনিসগুলোর সঙ্গে বেমানান, তাই টলটাকে আমরা আন্ডারলাইন করেছি। পরে বি নাম্বার সেন্টেন্সে চলো। ফুটবল, গোল, বিউটিফুল, ফিল্ড, প্লেয়ার। ফুটবল, গোল, ফিল্ড এবং প্লেয়ার এই সমস্ত এই 4টি শব্দ ফুটবল খেলার সঙ্গে সম্পর্কিত, কিন্তু বিউটিফুল মানে সুন্দর এটি একটি আলাদা বিশেষণ, তাই এটিকে আমরা দাগ দিয়ে আলাদা করলাম, যার ফুটবল খেলার সঙ্গে আপাত দৃষ্টিতে কোনো সম্পর্ক নেই। সি নাম্বারে যাচ্ছি। বুকস, নাইস, পেন, পেপার, টেবিল। দেখো বই, পেন, পেপার, টেবিল এগুলোর সমস্ত বই সম্পর্কিত বা পড়া সম্পর্কিত জিনিস, কিন্তু এখানে নাইস মানে সুন্দর এটি এই জায়গায় বেমানান, তাই এটিকে আলাদা করে দিলাম বা চিহ্নিত করলাম। রেড, অ্যাপেল, গুয়াভা, ব্যানানা, ওয়াটারমেলন। অ্যাপেল, গুয়াভা, ব্যানানা, ওয়াটারমেলন এগুলো প্রত্যেকটি ফ্রুটসের নাম, কিন্তু রেড এখানে একটি রং, তাই এটিকে আমরা চিহ্নিত করে আলাদা করলাম। রাইস, সুইট, বার্লি, সিরিয়ালস, গোল্ডেন। রাইস, সুইট, বার্লি, সিরিয়ালস এগুলো প্রত্যেকটি দানাশস্যের নাম, কিন্তু গোল্ডেন একটি রঙের নাম, তাই গোল্ডেনটাকে আমরা আন্ডারলাইন করে পৃথক করলাম। স্পিনাচ, ক্যাবেজ, টেস্টি, কলিফ্লাওয়ার, অনিয়ন্স। স্পিনাচ, ক্যাবেজ, কলিফ্লাওয়ার, অনিয়ন এগুলো প্রত্যেকটা ভেজিটেবলের নাম, কিন্তু টেস্টি মানে সুস্বাদু এই কথাটি এখানে বেমানান, তাই এটিকে আমরা চিহ্নিত করি। এবার অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। নিচে এখানে বিকল্পগুলো দেওয়া রয়েছে, এগুলো বিকল্পগুলোর মধ্যে যেটা সঠিক বিকল্প সেটিকে আমরা শূন্যস্থানে লিখে বসাবো। তোমাদের সুবিধার জন্য আমরা পেন্সিল দিয়ে লিখে দেব। তার প্রথমে হ্যাজ এবং হ্যাভ এই শব্দ দুটোর ব্যবহার সম্বন্ধে আমরা একটু জেনে নিই। হ্যাজ সাধারণত যে সমস্ত সিঙ্গুলার নাউন রয়েছে সেগুলোর সঙ্গে হ্যাজ বসে, এবং হ্যাভ সাধারণত প্লুরাল যে সমস্ত নাউনগুলো রয়েছে তার সাথে বসে। তাহলে মাই ইংলিশ টেক্সট বুক 138 পেজেস, হ্যাজ হবে না হ্যাভ হবে? তাহলে দেখো এখানে নাউনটি রয়েছে মাই ইংলিশ টেক্সট বুক, এখানে কিন্তু একটি টেক্সট বুকের কথা বলা হয়েছে, ইংরেজি টেক্সট বুকের। তাহলে এখানে নাউনটি রয়েছে সিঙ্গুলারে, তাহলে সিঙ্গুলার নাউনের সঙ্গে সবসময় সিঙ্গুলার ভার্ব বসে, তাহলে সিঙ্গুলার ভার্ব এখানে হ্যাজ। বি নাম্বারে চলো। আওয়ার ক্লাস হ্যাভ 30 স্টুডেন্টস। আমাদের শ্রেণীতে রয়েছে 30 জন ছাত্র। তাহলে আওয়ার ক্লাস, এখানে ক্লাস বলতে একটি ক্লাসের কথাই বোঝানো হচ্ছে, মানে এটি সিঙ্গুলারে রয়েছে, তাহলে সিঙ্গুলার থাকলে আমরা সিঙ্গুলার ভার্ব এখানে হ্যাজ এটিকে এখানে লিখে নেব। আমি টিক দিয়ে নিচ্ছি, তোমরা লিখে নেবে। মাই স্কুল হ্যাজ অর হ্যাভ আ বিগ প্লেগ্রাউন্ড। তাহলে আমার স্কুলে রয়েছে একটি বড় খেলার জায়গা বা খেলার মাঠ। মাই স্কুল, তাহলে আমার স্কুল মানে এটাই সিঙ্গুলারে রয়েছে, আমার স্কুল একটি, তাহলে আমার স্কুল যদি সিঙ্গুলারে থাকে এই নাউনটি, তাহলে আমাকে ভার্ব তোমার সিঙ্গুলার বেছে নিতে হবে। তাহলে হ্যাজ হ্যাভের মধ্যে এখানে কোনটি সিঙ্গুলার ভার্ব? হ্যাজ, তাহলে হ্যাজটি আমরা এখানে লিখে ফেলবো। ডি নাম্বারে রয়েছে উই হ্যাভ আ বিউটিফুল গার্ডেন। উই মানে আমাদের, তাহলে আমাদের এই কথাটি হচ্ছে প্লুরাল, প্লুরাল নাউনের সঙ্গে আমরা প্লুরাল ভার্ব বসাবো। প্লুরাল ভার্ব এখানে কোনটি? হ্যাজ না হ্যাভ? হ্যাভ। অল মাই ফ্রেন্ডস হ্যাজ সাম ইন্টারেস্ট ইন স্পোর্টস। অল মাই ফ্রেন্ডস, আমার যতগুলো বন্ধু আছে সবাই, তাহলে এখানে বন্ধুদের সংখ্যা প্লুরাল বোঝানো হয়েছে, বহু বচনে বোঝানো হয়েছে, তাহলে আমরা ভার্বটিও বহুবচন বেছে নেব। এখানে বহুবচনে ভার্বটি হচ্ছে
have. All my friends have some interest in sports. এবার চলো অ্যাক্টিভিটি 5-এ। অ্যাক্টিভিটি 5-এ বলেছে fill in the blanks with suitable articles and preposition. আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে এই শূন্যস্থানগুলো আমরা এখন পূরণ করব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর lived dash the 19th century India when very few people went dash school. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর lived, দেখো এখানে দ্য 19th century বলা আছে, মানে 19 দশকে, 19 শতকে। তো 19 শতক এই কথাটি শুনে আমাদের একটা টাইম পিরিয়ডের কথা বা একটা লম্বা সময়ের কথা বলছে বলে মনে পড়ছে। তো যখন সময় বোঝাবে ইংরেজিতে আমরা মাস, বছর বা লং কোনো পিরিয়ডসের আগে ইন শব্দটি ব্যবহার করি, ইন প্রিপোজিশনটি ব্যবহার করি। আচ্ছা, ভেরি ফিউ পিপল ওয়েন্ট টু স্কুল। He founded dash school dash Calcutta which was later known as বিদ্যাসাগর কলেজ। তিনি প্রতিষ্ঠা করেছিলেন ড্যাশ স্কুল, এ স্কুল, একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, ড্যাশ ক্যালকাটা। ক্যালকাটা একটি বড় শহরের নাম। তো বড় শহরের নামের আগে আমরা ইন বসাই এবং ছোট শহর বা জায়গার নামের আগে আমরা অ্যাড বসাই। তো ক্যালকাটার আগে আমরা ইন বসালাম। হুইচ ওয়াজ লেটার নোন অ্যাজ বিদ্যাসাগর কলেজ, যেটি কিনা পরে বিদ্যাসাগর কলেজ রূপে আমরা জানতে পারি, চিনি। হি রোড ড্যাশ বেঙ্গলি প্রাইমার হুইচ ইজ ইউজড ইভেন টুডে। তিনি লিখেছিলেন ড্যাশ বেঙ্গলি প্রাইমার, দ্য বেঙ্গলি প্রাইমার। আচ্ছা, বেঙ্গলি প্রাইমার কথাটির অর্থ হলো বাংলা ভাষা শেখার জন্য প্রাথমিক বা প্রথম স্তরের যে বইগুলো, যার মাধ্যমে যারা বাংলা শিখতে চায় তারা বাংলায় যে লেটারগুলো রয়েছে, বর্ণগুলো রয়েছে, সেই বর্ণগুলো সম্বন্ধে তাদের প্রথম পরিচয় ঘটানো হয়, এমন একটি তিনি বই লিখেছিলেন। তোমরা কি কেউ বলতে পারো সেই বইটির নাম কি? অবশ্যই কমেন্ট সেকশনে সেই বইটির নাম তোমরা লিখে আমাকে জানিও। হুইচ ইজ ইউজড ইভেন টুডে, যেটা কিনা এখনও আমরা ব্যবহার করি। উই আর প্রাউড ড্যাশ বিদ্যাসাগর ফর হিজ গ্রেট ওয়ার্ক ড্যাশ দ্য ফিল্ড অফ এডুকেশন। আচ্ছা, প্রথমে এটা করে নিই। উই আর প্রাউড অফ বিদ্যাসাগর, আমরা বিদ্যাসাগরের জন্য গর্বিত অনুভব করি। ফর হিজ গ্রেট ওয়ার্ক, তার মহান এই কাজের জন্য। ইন দ্য ফিল্ড অফ এডুকেশন। এবার চলো আমরা অ্যাক্টিভিটি 6 করে ফেলি। আন্ডারলাইন দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস। প্রথম বাক্যে দেওয়া রয়েছে দ্য সান রাইজেস রোজ ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে ওঠে, এটা ইউনিভার্সাল ট্রুথ, মানে চিরন্তন সত্য। তো দ্য সান হচ্ছে এখানে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। তো সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকালে আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করব। তো রাইস মানে ওঠে, রাইজেস এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে বসে, এবং রোজ এটা হচ্ছে পাস্ট ফর্ম অফ রাইস, অতীতকাল হলে এটা বসতো। তাহলে যেহেতু সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে এস বা ইএস যুক্ত করা ভার্বটি আমরা আন্ডারলাইন করলাম। এবার বি নাম্বার বাক্যে চলে যাই। হোয়েন ডু ইউ গোজ ওয়েন্ট টু স্কুল। হোয়েন ডু ইউ এখানে আমাদের সাবজেক্ট, তাহলে ওয়েন্ট মানে গিয়েছিল, পাস্ট টেন্স অফ গো। আর গোজ ইএস কখন যুক্ত হবে? যখন সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন। তো এখানে কি ইউ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার? ইউ সাধারণত আমরা প্লুরাল হিসেবে ব্যবহার করি। এখানে গো, যেহেতু এখানে ডুর ভার্ব রয়েছে, তাই এখানে মেইন ভার্বের ফার্স্ট ফর্ম বসবে গো। সি নাম্বারে চলে যাই। 2 and 2 মেক্স মেড 4। 2 and 2 দুইয়ের সঙ্গে যুক্ত হলে 4 হয়। তাহলে 2 এবং 2 এই দুটো 2 যোগ করে একটি ইউনিট তৈরি করা হয়েছে, ঠিক আছে? তাই দুটো 2 যুক্ত করে যেহেতু একটা ইউনিট বোঝাচ্ছে, তাই এই সাবজেক্টটাকে আমরা সিঙ্গুলার ধরব এবং এখানে ভার্বটিও আমরা সিঙ্গুলার নেব, এবং প্রেজেন্ট টেন্সে সিঙ্গুলার ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়, আমরা একটু আগেই জানলাম।
ডি নাম্বারে যাই। দ্য গ্রেট স্কলার বোপদেব রাইটস রোড মুগ্ধবোধ। একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন যার নাম বোপদেব, বিখ্যাত সংস্কৃত পণ্ডিত ছিলেন যার নাম বোপদেব। তিনি লেখেন, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট টেন্সে ইয়েস, এবং রোড লিখেছিলেন মুগ্ধবোধ। তাহলে যেহেতু এটা অতীতকালের কথা, তাই আমরা রোড মানে রাইটের পাস্ট ফর্মটার নিচে আন্ডারলাইন করব। এবার ই নাম্বার, রবার্ট ব্রুস ফট হার্ড টু রিগেইন হিজ কিংডম। রবার্ট ব্রুস কী করেছিলেন? রবার্ট ব্রুস একটি বিখ্যাত চরিত্র। তো রবার্ট ব্রুস সম্বন্ধে তোমরা গল্প অনেকেই কম বেশি জানো। মাকড়সা নিয়ে একটি গল্প তার সঙ্গে বহুল প্রচলিত রয়েছে। তো রবার্ট ব্রুস তার কিংডম মানে রাজত্বকে পুনরুদ্ধার করেছিলেন, সেই জন্য তিনি কঠোর যুদ্ধ করেন। তো হার্ড ফাইট হার্ড হবে, যেহেতু এটা অতীতকালের ঘটনা, সেই জন্য আমরা ফাইটের পাস্ট টেন্স ফট ব্যবহার করলাম। তাহলে প্রখ্যাত পণ্ডিত বোপদেব সম্বন্ধে একটি গল্প খুব প্রচলিত আছে, তোমরা কম বেশি জানো কি না জানি না। তোমরা চাইলে আমি আজকের ভিডিওর শেষে বোপদেবের এই গল্পটি, মুগ্ধবোধের এই গল্পটি বলবো। এবার রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এবার চলো আমরা অ্যাক্টিভিটি 7-এর বিপরীতার্থক শব্দগুলো করে ফেলি। রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের শব্দগুলোর বিপরীত শব্দগুলো লেখো। আমি এগুলো খাতায় সুন্দর করে লিখেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। প্রথমটা রয়েছে গুড, গুডের বিপরীত ব্যাড। তারপরেরটা ফ্যাট মানে মোটা, থিন মানে শীর্ণ বা পাতলা, ওয়াইজ মানে বুদ্ধিমান, ফুলিশ মানে বোকা। DULL ডাল মানে বুদ্ধিহীন, এবং ইন্টেলিজেন্ট মানে তোমার মেধাবী বা বুদ্ধিমান। ওল্ড মানে পুরনো অর্থে বয়স অর্থ ব্যবহৃত হতে পারে। বয়স বোঝালে ইয়াং বসাবে, আর সময় হিসেবে যদি বোঝায় পুরনো, তাহলে তার বিপরীত শব্দ হবে নিউ। দুটো দিলেই দুটোই চলতে পারে, দুটোই ঠিক হবে। ওয়ার্ম মানে উষ্ণ, কোল্ড মানে শীতল। কাইন্ড মানে দয়ালু, ক্রুয়েল মানে যে নির্দয়। হ্যাপি মানে সুখী, এবং আনহ্যাপি মানে অসুখী। টল মানে লম্বা, শর্ট মানে বেটে। অ্যাক্টিভিটি 6-এ আমরা অ্যাক্টিভিটি 6 সলভ করতে গিয়ে ডি নাম্বারে একজন বিখ্যাত পণ্ডিত বোপদেব, যিনি কিনা মুগ্ধবোধ লিখেছিলেন, তার কথা আমরা জানতে পেরেছিলাম, এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে ভিডিও শেষে আমি বোপদেবের একটি গল্প বলবো, যেটি কিনা আমি ছোটোবেলায় শুনেছিলাম। তো তোমরা কি কেউ বোপদেবের গল্পটির সম্বন্ধে আগে শুনেছ? তো যারা শুনেছ তারা একবার আমার বলা গল্পটার সঙ্গে মিলিয়ে নাও বা একবার শুনে নাও, আর যারা শোনোনি তাদের জন্য তো গল্পটি রইলই। তো হয়েছিল কি, অনেক দিন আগের কথা, একটি গ্রাম ছিল, সেই গ্রামে একটি বালক ছিল, তার নাম ছিল বোপদেব। সে খুবই দুর্বল ছাত্র ছিল, পড়াশোনায় তার একদমই মন বসতো না। মানে বোপদেবই দুর্বল ছাত্র ছিলেন। তো আমরা তাকে একজন সংস্কৃতে বিশেষজ্ঞ ব্যক্তি বা পণ্ডিত ব্যক্তি বলে তার পরিচয় পেলাম, যিনি কিনা মুগ্ধবোধ নামে সংস্কৃতে একটি ব্যাকরণ বই রচনা করেছিলেন। কিন্তু বোপদেব প্রথম থেকেই, মানে ছোটোবেলা থেকেই একজন বুদ্ধিমান বা একনিষ্ঠ বা মেধাবী ছাত্র ছিলেন না। সেই গল্পটি আমি আজকে তোমাদেরকে শোনাব। তো তিনি খুবই দুর্বল ছাত্র ছিলেন, পড়াশোনা তার একদমই মন বসতো না। যতই তিনি চেষ্টা করতো না কেন, তার নাকি মনে কিছুই রাখতে পারতেন না, তিনি কিছুই মনে থাকতো না। তো এই জন্য তার শিক্ষকরা তাকে খুব বকাবকি করতেন, বন্ধুরাও তাকে নিয়ে খুব হাসাহাসি করতো। তো একদিন তার শিক্ষক খুব রেগে গিয়ে তাকে স্কুল থেকে বের করে দিলেন। তো বোপদেব তো খুব দুঃখ পেল। তিনি তখন কি করলেন, মন খারাপ করে বাড়ির পথে হাঁটতেই লাগলেন। হাঁটতে যেতে তিনি একটি কুয়োর কাছে থামলেন। কুয়ো মানে যেটা পুরোনো কালে গ্রাম বাংলা, এমনকি শহরের বিভিন্ন অঞ্চলে আমরা জল তোলার জন্য দেখতে পেতাম। তো সেখানে তিনি একটু দাঁড়ালেন। সেখানে দাঁড়িয়ে তিনি হঠাৎ লক্ষ্য করলেন যে কুয়োর যে দড়ি,
যেটা দিয়ে জল টেনে তোলা হয় এবং সেই বালতিটাকে আবার দড়ির সাহায্যে কুয়োর নিচে নামানো হয়। সেই দড়িটিতে বারবার ঘষা লেগে একটি পাথরের গায়ে সেই দড়ির দ্বারা ঘষা লেগে দাগ কেটে ফেলেছে, মানে পাথরের গায়ে দাগ কেটে ফেলেছে। তো এই দৃশ্য দেখে তো তিনি খুব অবাক হলেন। অবাক হওয়ার এটি কারণ যে পাথর তো আমরা জানি খুব শক্ত, খুব স্টার্ডি, তো সেই তুলনায় দড়ি তো পাথরের তুলনায় অনেকটাই নরম। তো দড়ির সাহায্যে একটা নরম জিনিসের দ্বারা একটা এত শক্ত জিনিসের উপর কিভাবে দাগ কাটতে পারে। তো এই দৃশ্য দেখে বোপদেব খুব অবাক হলো। তখন সে ভাবলো যে যদি নরম দড়ি বারবার ঘষা লেগে এই শক্ত পাথরে দাগ ফেলতে পারে, তাহলে আমি যদি বারবার চেষ্টা করি তাহলে কি আমি পড়াশোনায় ভালো হতে পারবো না? এই চিন্তা কিন্তু তার মনে নতুন সাহস জাগালো। সে তখন ঠিক করলো আর কখনো সে হাল ছাড়বে না এবং প্রতিদিন নিয়ম করে সে পড়াশুনো করতে লাগলো। তো ধীরে ধীরে নিয়ম করে পড়াশুনো করার ফলে তার মনোযোগ বাড়লো, সে আরও ভালোভাবে পড়া বুঝতে পারলো এবং অনেক চেষ্টা ও পরিশ্রমের ফলে একদিন কিন্তু সেই পড়াশুনোয় দুর্বল, একদমই যার মন বসতো না পড়াশুনোয় এবং মনে নাকি তিনি কিছুই রাখতে পারতেন না, সেই দুর্বল বোপদেবী একদিন হয়ে উঠলেন বড় পণ্ডিত, যিনি কিনা সংস্কৃত ব্যাকরণ বই মুগ্ধবোধ রচনা করলেন। তাহলে তোমরা তো গল্পটি শুনলে, এবার তোমাদের কি মনে হয় গল্প থেকে তোমরা কি শিখলে? আমরা এটাই শিখলাম যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, অর্থাৎ অবিরাম যদি অনুশীলন বা চেষ্টা করতে থাকো তাহলে যে কোনো কঠিন কাজও সহজ হয়ে যায়, মানে চেষ্টা করলে সফলতা আসবেই। তাহলে তোমরাও তোমাদের পছন্দের যে সমস্ত কাজগুলো রয়েছে বা বড় হওয়ার জন্য অবিরাম এরকম সময় চেষ্টা এবং অধ্যাবসায় দিয়ে কাজ করে যাও, তোমরাও তোমাদের নিজেদের প্রত্যেকের নিজ নিজ জায়গায় সফল হবে। তাহলে আজকে এই অবধি থাকলো। এরপরে রবার্ট ব্রুসের যে গল্পটি রয়েছে, রবার্ট ব্রুসের সঙ্গে একটা মাকড়সার গল্প খুবই প্রচলিত, হয়তো তোমরা ছোটোবেলায় অনেকেই শুনে থাকবে। তো যারা যারা শুনতে চাও গল্পটি আমার কাছে, তাহলে আমি তোমাদের পরের ভিডিওতে সেই গল্পটি নিয়ে আলোচনা করব। অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবে না। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে কুল অ্যান্ড স্টে উইথ প্রভা।